জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ একটা দারুণ যাত্রা শুরু করা যাক। আমরা দেখব কিভাবে একটা পাহাড় বা মালভূমিরও নিজস্ব একটা জীবন কাহিনী থাকতে পারে। একটু অবাক লাগছে শুনতে, কিন্তু একবার ভেবে দেখুন তো, ঠিক আমাদের মতো করে কি ভূমিরূপেরও জন্ম হয়? সে কি বড় হয় আর তারপর একসময় বৃদ্ধ হয়ে যায়? ভাবা যায় উইলিয়াম মরিস ডেভিস ছিলেন যেন ভূমিরূপের একজন বায়োগ্রাফার। তিনিই প্রথম আমাদের এই পৃথিবীর স্থলভাগের উত্থান পতনের একটা সম্পূর্ণ গল্প শুনিয়েছিলেন। তো চলুন আজ আমরা ডেভিসের চোখ দিয়েই একটা ভূমিরূপের জীবন কাহিনী দেখব। কিভাবে সে জন্মায়, কিভাবে সে যৌবন থেকে বার্ধক্যের দিকে এগিয়ে যায়, আর একদম শেষে কি স্মৃতিচিহ্ন রেখে যায়। ডেভিসের এই যে বিশাল গল্প, তার ভিত্তি কিন্তু মাত্র ৩টে জিনিস। তিনি নিজেই একে বলতেন দ্য ট্রিও, মানে ত্রয়ী। চলুন তো দেখে নিই সেই ৩টা মূল স্তম্ভ আসলে কি কি। দেখুন, এই ছবিটা বিষয়টাকে খুব সহজ করে দিচ্ছে। প্রথমটা হলো গঠন বা স্ট্রাকচার, মানে ভূমিরূপটা কি দিয়ে তৈরি, তার শিলাটা কি কঠিন নাকি নরম, তাতে কোনো ভাঁজ বা চ্যুতি আছে কিনা, এই সব। এরপর আসছে প্রক্রিয়া বা প্রসেস, মানে কোন প্রাকৃতিক শক্তিগুলো, যেমন ধরুন নদী স্রোত বা বৃষ্টি, এর উপর কাজ করছে। আর সবশেষে হলো পর্যায় বা স্টেজ, মানে এই শক্তিগুলো কতদিন ধরে কাজ করছে, যেটা দিয়ে ভূমিরূপটার বয়স বোঝা যায়। এখন এই পুরো চক্রটা বোঝার জন্য ডেভিস কয়েকটা শর্ত বা অনুমান ধরে নিয়েছিলেন। গল্পের শুরুটা হয় ঠিক এখান থেকে। ধরা যাক সমুদ্রের নিচ থেকে একটা বিশাল ভূখণ্ড হঠাৎ করে উপরে উঠে এলো। ডেভিস ধরে নিলেন যে এই ভূখণ্ডটা ভূতাত্ত্বিক সময়ের হিসাবে খুব তাড়াতাড়ি উঠে আসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি বললেন তা হল, যতক্ষণ না এই ওঠাটা পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ ক্ষয় কাজ শুরুই হবে না। মানে আগে সম্পূর্ণ উত্থান, তারপর ক্ষয়। এই ধারণাটা তার মডেলটাকে অনেক সহজ করে দিয়েছিল, যদিও এটা নিয়ে পরে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। এরপর তিনি ভাবলেন, একবার উঠে আসার পর ওই ভূখণ্ডটা লক্ষ লক্ষ বছর ধরে একদম স্থির থাকবে, মানে আর কোনো বড়সড় ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত হবে না। আর এই পুরো ঘটনাটা ঘটবে একটা আর্দ্র জলবায়ুতে, যেখানে প্রচুর বৃষ্টি হয় আর নদীগুলো ক্ষয় করার জন্য যথেষ্ট শক্তিশালী থাকে। আর সবশেষে তিনি ধরে নিলেন এই ভূখণ্ডে কঠিন আর নরম দুরকম শিলাই থাকবে। এই সব শর্ত যদি পূরণ হয়, তাহলে ভূমিরূপটা একটা নির্দিষ্ট আর প্রেডিক্টেবল পথ ধরে যৌবন, পরিণত অবস্থা আর বার্ধক্যের দিকে এগিয়ে যাবে। আর এখান থেকেই কিন্তু আসল গল্পটা শুরু হচ্ছে। তো এখন আমরা সেই যাত্রার সাক্ষী হতে চলেছি। দেখব কিভাবে একটা নদী তার জীবনকালে একটা উঁচু নিচু বন্ধুর ভূখণ্ডকে ধীরে ধীরে প্রায় একটা সমতল ভূমিতে বদলে দেয়। এই গ্রাফটা দারুণ, তাই না? দেখুন, লাল রেখাটা দেখাচ্ছে পাহাড়ের চূড়ার উচ্চতা, আর নীল রেখাটা হলো নদীর উপত্যকার একদম তলার অংশ। সময়ের সাথে সাথে দুটোই কিভাবে ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে নিচের দিকে নেমে আসছে, সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। যাত্রার শুরুতেই আসে যৌবন অবস্থা। এই সময়টায় ভূখণ্ডটা অনেক উঁচু থাকে আর নদী থাকে প্রচণ্ড শক্তিশালী, একদম দুরন্ত। তার একটাই কাজ, শুধু নিচের দিকে ক্ষয় করা। এর ফলে তৈরি হয় খাড়া পাড়ওয়ালা গভীর ভি আকৃতির উপত্যকা, খরস্রোত আর অসাধারণ সব জলপ্রপাত। পুরো এলাকাটা জুড়ে তখন একটা রুক্ষ বন্ধুর ভাব। যৌবনের সেই দুরন্ত ভাবটা যখন একটু কমে আসে, তখন শুরু হয় পরিণত অবস্থা। এখন নদী আর শুধু নিচের দিকে ক্ষয় করে না, তার শক্তি দুপাশেও ছড়িয়ে পড়ে। ফলে কি হয়, উপত্যকাগুলো চড়া হতে শুরু করে, নদীতে সুন্দর বাঁক বা মিয়ান্ডার তৈরি হয়, আর বন্যার ফলে নদীর দুপাশে প্লাবনভূমি গড়ে ওঠে। ওই রুক্ষ ভাবটা কমে গিয়ে একটা শান্ত, ছড়ানো ছিটানো রূপ নেয়। লক্ষ লক্ষ বছর পর ভূমিরূপটা তার শেষ পর্যায়ে, মানে বার্ধক্যে পৌঁছায়। এই সময়ে নদীর ঢাল এতটাই কমে যায় যে তার ক্ষয় করার শক্তিও প্রায় শেষ। ফলে পুরো এলাকাটা ক্ষয় পেতে পেতে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি একটা বিশাল প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। ডেভিসের একটা সুন্দর নাম দিয়েছিলেন পেনি প্লেন বা সমপ্রায় ভূমি। এই শান্ত পরিবেশে নদীর ফেলে যাওয়া বাঁকগুলো থেকেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়।
একটা মজার প্রশ্ন, তাই না? যখন পুরো এলাকাটা প্রায় সমান হয়ে গেছে, তখনও কি কিছু টিলা বা পাহাড় একাকী মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, পারে, আর এদেরকেই বলা হয় মোনাডঙ্ক। এগুলো আসলে খুব কঠিন শিলা দিয়ে গড়া টিলা, যেগুলো চারপাশে নরম শিলা ক্ষয় হয়ে যাওয়ার পরেও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট মোনাডনকের নাম থেকেই এই নামটা এসেছে। ডেভিসের মডেলটা ছিল যুগান্তকারী, কিন্তু এটা কি পুরোপুরি নিখুঁত ছিল? চলুন দেখি পরের বিজ্ঞানীরা এই তত্ত্বটাকে কিভাবে চ্যালেঞ্জ করেছেন, আর এত সমালোচনার পরেও এটা কেন আজও এত গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা দেখুন। এখানে বিতর্কগুলো খুব সহজ করে দেখানো হয়েছে। একদিকে ডেভিস বলছেন আগে পুরোপুরি উত্থান, তারপর ক্ষয়। অন্যদিকে ওয়াল্টার পেঙ্কের মতো বিজ্ঞানীরা এসে বললেন, না না, উত্থান আর ক্ষয় তো একসাথে চলতে পারে। আবার দেখুন, ডেভিস জোর দিয়েছিলেন সময় বা স্টেজের ওপর, কিন্তু জন হ্যাক বললেন ব্যাপারটা সময়ের নয়, ব্যাপারটা হলো একটা ব্যালেন্সের, মানে শিলা কতটা শক্ত আর ক্ষয়কারী শক্তি কতটা শক্তিশালী, তার একটা ভারসাম্যের ফল। আর সবশেষে আধুনিক প্লেট টেকটনিক্স তো আমাদের বলেই দিয়েছে যে ডেভিস যেমনটা ভেবেছিলেন, মানে লক্ষ লক্ষ বছর ধরে একটা জায়গা একদম স্থির থাকবে, সেটা বাস্তবে প্রায় অসম্ভব। তাহলে প্রশ্নটা আসে, এত ভুল ত্রুটি থাকার পরেও আমরা কেন আজও ডেভিসের তত্ত্ব পড়ছি? উত্তরটা হলো এর সরলতার মধ্যে। এটাই ছিল ভূমিরূপ বিবর্তনের প্রথম সম্পূর্ণ এবং গোছানো একটা মডেল, একটা ব্লুপ্রিন্ট, আর তার দেওয়া বেস লেভেল বা ক্ষয়ের শেষ সীমার মতো ধারণাগুলো আজও ভূগোলের ভিত্তি হিসেবে কাজ করে। সুতরাং মূল কথাটা হলো, ডেভিসের ক্ষয়চক্র আমাদের দেখায় যে একটা ভূমিরূপের গল্প তার গঠন, প্রক্রিয়া আর পর্যায় দিয়ে তৈরি হয়। এটা খাড়া উপত্যকার যৌবন থেকে শুরু করে পরিণত অবস্থার প্রশস্ত সমভূমি পেরিয়ে বার্ধক্যের পেনিপ্লেনে গিয়ে শেষ হয়। ডেভিস আসলে আমাদের পৃথিবীর পৃষ্ঠের গল্প পড়ার জন্য একটা চশমা দিয়ে গেছেন। এবার আপনাদের পালা। একবার নিজেদের চারপাশের পাহাড়, নদী বা সমভূমির দিকে তাকিয়ে দেখুন তো। ভাবুন তো, ওরা ওদের জীবনের কোন পর্যায়ে আছে আর কোন গল্পটা আমাদের শোনাতে চাইছে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। এই বিশ্লেষণটা যদি আপনাদের পৃথিবীকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভূগোলের এমন সব দারুণ গল্প জানতে জিও একাডেমিতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।